আন্দোলনের কীভাবে সফল হলো যেগুলো জানার চেষ্টা করলো, নিজের চোখে তারা দেখেছে যে কারা আন্দোলনের সঠিক নেতৃত্ব দিয়েছে, কোনো সুযোগ সুবিধা নেয় না, নিঃস্বার্থভাবে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসে, তখন তো ছাত্র সমাজ তাদেরকে পছন্দ করেছে। এবং এত ভোট তো ছাত্র সমাজ দেওয়ার কথা না। একটি ছাত্র সংগঠন যেখানে ভূমিধস বিজয়ের কথা বলি, সাদেক ক্যাম্প প্রায় 14,000 ভোট পেল, এটা তো অস্বাভাবিক একটি ঘটনা যে কীভাবে ছাত্র শিবির সাধারণ ছাত্র সমাজের দাবির সমস্ত কথাগুলো তারা ধারণ করতে পেরেছে, তারা বলেছে, তাদের ইশতেহারে নিয়ে আসে। এখন তারা একের পর এক কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করেছে। এইবার গণঅভ্যুত্থানের পরে সব রাজনৈতিক দল স্বাভাবিকভাবে কাজ করতে পেরেছে ছাত্রলীগ ছাড়া। তো এখানে সাদিক কায়েম, এস এম ফরহাদ তারা যেভাবে ছাত্রদের মধ্যে মিশে গেছে, 54 বছরে এটা একটা শিবিরের বড় সফলতা নিঃসন্দেহে। তার যদি তিনটি সফলতাকে সামনে আনা হয়, তার মধ্যে একটি আপনি কিভাবে মূল্যায়ন করেন এই সফলতাটা, ডাকসুর এই সফলতাটা? আমি মূলত দুইটি বা তিনটি পয়েন্টে আমি বলবো। প্রথমটা হচ্ছে ছাত্র শিবির যে কথাগুলো বলে এটা মাটি মানুষের কথা বলে। যেমন আমরা ধর্মীয় মূল্যবোধ ঠিক রাখবো এবং আমাদের সাংস্কৃতিক চর্চা করব, আমরা ভালো ছাত্র উপর লেখাপড়া করবো, আগামী দিনে জাতির নেতৃত্ব দেব। এই কথা হচ্ছে সাধারণ মানুষের কথা। এই কথাগুলো দীর্ঘদিন তারা বলতে পারে নাই। 5ই আগস্টের পরে 1 বছর সময়ের মধ্যে যখন তারা প্রকাশ্যে কোনো বাধা বিপত্তি ছাড়াই কথা বলা শুরু করলো, তখন তারা দ্রুত ছাত্রছাত্রীদের কানেকশান তৈরি করে ফেলতে পারলো, তার কানেক্টেড হয়ে গেল যে আমাদের মনের কথা, এই কথা আমরা আগে শুনি নাই, তোমরা কোথায় ছিলে। তখন তারা প্রতিবাদ করা শুরু করলো যে গুপ্ত রাজনীতির কথা বলে। এই কথাগুলো আর তখন আর মানুষ বিশ্বাস করতে চায় না। তারা বলেছে শিবির রক কাটে। যখন এই শিবির যখন দেখছে যে হলে গিয়ে তাদের পানি ফিল্টার দিচ্ছে, হলে গিয়ে তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করছে, একজন ছেলের টিউশনের সমস্যা টিউশন ম্যানেজ করে দিচ্ছে, তার থাকার সমস্যা করে দিচ্ছে, এবং যেভাবে গেস্ট কালচার, হলরুম কালচার তারা করেছিল সেগুলো দেখছে যে এর মধ্যে কিছুই নাই। যে প্রচারণা দিয়ে শিবিরকে ট্যাগিংয়ের রাজনীতি করে তারা প্রচার করেছে দীর্ঘদিন, আর প্রকাশ্যে যখন শিবির এসে গেল 5ই আগস্টের পরে, তখন দিল তার বিপরীত হওয়ার ফলেই দেখা গেল যে মেয়েরা ব্যাপকভাবে বলেছে তোমরা যা বলো শিবির, এই শিবির তো সেই না। আর তার প্রমাণ হচ্ছে আপনি লোক প্রশাসন বিভাগের যে শিক্ষক আপনি দেখবেন নবমী, সে কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে যে মহিউদ্দিন যে আজকে এজিএস হয়েছে, আজকে ডাকসু নির্বাচিত, মহিউদ্দিনের মতো ছেলে যদি শিবির করে তাহলে শিবিরই ভালো। এই যে একটা ট্যাগ দিয়ে অপপ্রচার করে দীর্ঘদিন শিবিরকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল ফরহাদ এবং সাদেক কায়েম, এই কাজটা ভেঙে দিয়েছে যে তোমরা যা বলো আমরা তা না, এবং এটা সাথে সাথে গ্রহণ করার ফলেই কিন্তু আজকে তারা ছাত্রছাত্রীদের সাথে কানেকশান তৈরি করতে পেরেছে, তারা তাদের মনের কথা বলেছে। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে প্রচারণার কৌশলের ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন বক্তৃতা করে তখন প্রথম 10 মিনিট বক্তৃতা করে তার নেতার বন্দনা করে, তারপরে তাদের কীভাবে হলো সেই সব কথা বলে, তারপরে যখন সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আর তার কর্মসূচি কী, আগামী দিনে কী করবে সাথে কথা বলতে পারে না। শিবিরের এই স্মার্ট যে এখন যে আমরা জেনারেশন জেড কথা বলি, এরা কিন্তু সত্য কথা বলতে বিশ্বাস করে, স্পষ্ট কথা বলে, কোনো ঘুরপেঁচে কথা তারা বিশ্বাস করে চায় না। যেমন রাজনীতিতে একটা শব্দ প্রচলিত আছে, যখন আপনি ঠেকে যান তখন বলেন কি জনগণ যা মনে করে, এটা তারা এই প্রজন্ম এটা বিশ্বাসই করে না। জনগণ মানে তো আই এম দ্য পার্ট অফ দি মাস পিপল, সুতরাং আমার কথাটাই তো জনগণের কথা। এই যে কথাগুলো এগুলো দেখেন, এই সাদিক কায়েম এবং ফরহাদ যখন রুকিয়া হলে সর্বসামী দিচ্ছি ইলেকশনের 1 দিন আগে যখন সে মিটিং করতে গেল, তাদের বক্তৃতার সময় দিয়েছে প্রবোস্ট অল্প 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর মধ্যে দিয়ে প্রথম বক্তৃতায় হচ্ছে সাদেক এবং ফরহাদের আমরা কোনো বক্তৃতা করতে আসি না, আমরা অধিকারের কথা বলছি, ইশতেহার দেওয়া হয়েছে, এখন বলেন আমাদের কি প্রশ্ন আপনাদের। কোনো ছাত্র সংগঠনে এমন কোনো ক্ষমতা আছে যে বলতে পারবে ডাকসু কিংবা যে কোনো হল সংগঠন ভাই আমাদের সম্পর্কে কী প্রশ্ন আছে, কী সমালোচনা আছে বলেন। এগুলো তারা শুনলো, শোনার পরে আসে পরামর্শ দেন। এটা তো হৃদয়ের কথা, হৃদয়ের সাথে যখন কেউ কানেক্ট হয়ে যায় তখন তো এটা আপনার এই কৌশল তো অন্য ছাত্র সংগঠন সে নিতেই পারে নাই, এবং সাহসও নাই যেভাবে কথা বলবে। প্রতিটি ভূমির কর্মতৎপরতা তাদের বক্তব্য দেখেন, এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে এরা এই ছাত্র কল্যাণমূলক কর্মসূচির মধ্যে দিয়ে যেভাবে ছাত্র সমাজের কাছে তারা এত দ্রুত পৌঁছে গিয়েছে যে যত নেগেটিভ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, যতই তাদের প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে বলার চেষ্টা করেছে, ততই কিন্তু ছাত্র সমাজ বিশ্বাস থেকে তাদেরকে বিশ্বাস করে নাই, বরং উল্টা হয়ে গেছে। এই টেকনিকটা হচ্ছে ছাত্র শিবিরের নিজস্ব কৌশলের ক্ষেত্রে আমি বলবো। এবং একই সাথে আমি বলবো যে জুলাইয়ের যে আন্দোলন, এই জুলাই আন্দোলন প্রশ্নে যদিও আজকে জুলাইয়ের ভিতরে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে,
ছাত্র সমাজ কিন্তু বিভিন্নভাবে পত্রপত্রিকা অনুসরণ, কারণ তারা সাথে লড়াইয়ে ছিল, রাজপথে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকে হল থেকে শুরু করে সব জায়গায় মিছিল রাজপথে বেরিয়ে আসে। তারা তো দেখেছে কে কী আন্দোলন ভূমিকা নিয়েছে, তারা কোনো সুযোগ সুবিধা নেয় নাই, কোনো ধরনের ক্ষমতায় তারা যায় নাই। এরপরেও তাদের সাথে থেকে যখন প্রকৃতপক্ষে তাদের মনের কথা বলা শুরু করলো, আন্দোলনের কীভাবে সফল হলো যেগুলো জানার চেষ্টা করলো, নিজের চোখে তারা দেখেছে যে কারা আন্দোলনের সঠিক নেতৃত্ব দিয়েছে, কোনো সুযোগ সুবিধা নেয় না, নিঃস্বার্থভাবে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসে, তখন তো ছাত্র সমাজ তাদেরকে পছন্দ করেছে। এবং এত ভোট তো ছাত্র সমাজ দেওয়ার কথা না। একটি ছাত্র সংগঠন যেখানে ভূমিধস বিজয়ের কথা বলি, সাদেক ক্যাম্প প্রায় 14,000 ভোট পেল, এটা তো অস্বাভাবিক একটি ঘটনা যে কীভাবে ছাত্র শিবির সাধারণ ছাত্র সমাজের দাবির সমস্ত কথাগুলো তারা ধারণ করতে পেরেছে, তারা বলেছে, তাদের ইশতেহারে নিয়ে আসে। এখন তারা একের পর এক কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করেছে। এবং আপনি দেখবেন একটি প্রমাণ আপনাকে দিই, যেদিন নির্বাচিত হয়ে বিজয়ী হলো তারপরে কিন্তু তারা গণকবরে গিয়েছে কবর জিয়ারত করতে, এবং একই সাথে তারা গিয়েছে হচ্ছে বুদ্ধিজীবী কবর জিয়ারত করতে। কারণ এই শিবির তারা বলছে যে আমাদের 71 হচ্ছে আমাদের গর্ব, 71-এর সাথে আমাদের কোনো বিরোধ নাই। 24 এবং 71-এর সমকক্ষ, যারা 71 এবং 24-কে পাশাপাশি দাঁড় করে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে, তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। তারা যখন বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তারা জিয়ারত করে আসলো, তারা কিন্তু আজকে মিডিয়াতে এটা কভার পাচ্ছে না, বরং শিবির তো এটাই, তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তারা স্বাধীনতাকে ওন করে, এদেশের বাংলাদেশি জাতীয়তাবাদকে ওন করে, ইসলামকে ওন করে, এই কথাই তো আমাদের দেশের জনগণ চায়। শেষ প্রশ্নটি করবো, সেটা হচ্ছে যে শিবিরের দীর্ঘদিন ধরে যে আদর্শিক প্রথা বা তাদের আদর্শিক কর্মকাণ্ড, সেখানে আমরা দেখলাম যে তারা একটা কৌশলগত অবস্থানও নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেমন তাদের এই প্যানেলে ইনক্লুসিভ করার জন্য চাকমা সম্প্রদায়ের একজন রাখা হলো। একইভাবে আমরা দেখলাম যে একজন নন হিজাবি নারী, এবং শুধু তাই নয়, ঢাকসুকে অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা নন হিজাবি নারীদের অন্তর্ভুক্তির বিষয়টি দেখছি। একসময় কিন্তু আমরা যতটা দেখেছি যে শিবিরে এটা একটা অকল্পনীয় বিষয় ছিল যে একটা নন হিজাবি নারীকে তারা এন্ডোর্স করবে, কিন্তু এবার তারা করলো। এটা কি আদর্শের ক্ষেত্রে ছাড় দেওয়া না কৌশল, না আপনি কি মনে করেন? না, এটা এই শুধু এবারই প্রথম ঘটে নাই। আপনি দেখবেন যে আমাদের 81 সালে যখন চাকসু নির্বাচন হয়েছে, তখনও একজন হিন্দুকে নমিনেশন দেওয়া হয়েছিল জসিম গাফার পরিষদের মধ্যে। সেখানেও পূর্ণেন্দু নামে একজনকে তারা নমিনেশন দিয়েছিল হিন্দু, এবং সেখানে ইনক্লুসিভ করার চেষ্টা করেছিল। এবং সেই হিন্দুকে অন্যান্য সংগঠনরা বলতো যে কোন হিন্দু হিন্দু নয়, পূর্ণেন্দু স্লোগান দিয়েছে তারা। অ্যাকচুয়ালি এই ইসলাম তো হচ্ছে ইনক্লুসিভ একটা বিষয়, সকলের জন্য। আল্লাহ তাআলা যেমন সূর্য সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য, আলো বাতাস অক্সিজেন সবাই পায়, ইসলাম সকলের জন্য। এই কথাগুলো তো শিবির ওইভাবে বলতে পারে নাই। ইসলামকে ওরা ভুলভাবে ব্যাখ্যা করেছে। ইসলাম মানে হিজাবি, ইসলাম মানে হচ্ছে পর্দা, ইসলাম মানে কঠোর, সম্ভব না। কোরআন শরীফে স্পষ্টই বলা আছে প্রতিটি মানুষ হিসাব দিবে পরকালে। দুনিয়ায় তো জোর করে কাউকে ধর্মান্তরিত করে মুসলমানের কথা ইসলামে বলে নাই। শিবিরের আদর্শ তো এইটাই, এবং এই আদর্শের জবাব হচ্ছে আজকে ডাকসুর প্যানেলটা, যে এখানে হিন্দু বৌদ্ধ সকলেই থাকবে, যারা ভালো সৎ নেতৃত্ব দেবে, অধিকার কথা বলে দুর্নীতিমুক্ত হবে, চরিত্রবান হবে, মূল্যবোধকে ধারণ করবে, তারাই শিবিরের প্রতিনিধিত্ব করতে পারবে। ইসলামেরই কথা। সুতরাং এই কথাটা আমি বলবো যে এটার মাধ্যমে ওদের জবাবও দেওয়া হয়েছে, যারা শিবিরকে আন্ডারমাইন করেছে, ভুল ব্যাখ্যা করেছে, অপবাদ দিয়েছে, ইসলামকে ভুল ব্যাখ্যা করেছে। ইসলাম তো সকলের জন্য, ইসলাম তো কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য নয়। মুসলমানের জন্য তো ইসলাম না, ইসলাম হিন্দুদের জন্য, ইসলাম বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, সমস্ত বর্ণ ধর্মবিদ সকলের জন্য ইসলাম। এই কথাটাই তো শিবির প্রমাণ করতে চেষ্টা করেছে তার নমিনেশনের মাধ্যমে। এবং তারা যে ভালো কাজ করতে পারে এবং সৎ নীতিও সৃষ্টি করতে পারে, ইনক্লুসিভ হয়, তাদেরকে ট্যাগ দিয়ে বিচ্ছিন্ন করে না রাখা হয়, সেইটার সূচনা আমি বলেছি 81 সালেও চেষ্টা করেছিল ডাকসু থেকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গতা অর্জন করেছে। সবরময় চাকমা থেকে শুরু করে হিজাবি মেয়ে, এই কথাই যে হিজাবি নন হিজাবি। এবং দেখেন আপনি আশ্চর্যজনক ঘটনা করে ছাত্র সমাজের ক্ষেত্রে, যখন চারুকলা ইনস্টিটিউটে একটি হিজাবি মেয়েকে ওই শিং পরে আবার ব্যঙ্গকর চিত্র আকার ধারণ করা মানে দিয়ে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল, সেই মেয়েটি সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু ডাকসুতে সদস্য পদে নির্বাচিত হয়ে গেল। সুতরাং ওই ট্যাগিংয়ের রাজনীতি, আন্ডারমাইন করা, মানুষকে অপবাদ দেয়া, কিংবা তাদের ফ্লেমিং করা, অথবা তাদেরকে বিভিন্ন ধরনের সত্যিকারটা গোপন করে ভুল ব্যাখ্যা করে অপবাদ দিয়ে ছাত্র সমাজকে দূরে রাখার চেষ্টা, এটা শিবির এবার প্রমাণ করেছে। সর্বদলের, সর্বশ্রেণীর, সর্বমতের, সর্বশ্রেণীর, সর্ববিশ্বাসের লোকগুলো একত্রিত করে প্যানেল দিয়েছে, যার কারণে কিন্তু শিবির সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার তারা চেষ্টা করেছে, এবং সেটা বাস্তবায়িত হয়েছে বলেই কিন্তু এই বিজয়টা তারা পেয়েছে। অনেক ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য।